সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকের ক্লাসে সবাইকে জয়েন করার জন্য। আমি একটু স্ক্রিনটা শেয়ার করছি। স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি ম্যাডাম। জি ম্যাডাম, দেখা যাচ্ছে। যদি কোনো প্রবলেম হয় তাহলে কাইন্ডলি আমাকে নোটিশ করবেন। আচ্ছা, ঠিক আছে। ওকে। আবারও সবাইকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমাদের ফার্স্ট ক্লাস এবং আমার প্রথম ক্লাস। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমি ডাক্তার লাবণী আমিন, ডিএইচএমএস বিএসএমসি ঢাকা, বিএসএস অনার্স এমএমএস ইকোনমিক্স আন্ডার ঢাকা ইউনিভার্সিটি, এবং লেকচারার হিসেবে আছে আশুলিয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল। এখানে আমার কন্ট্যাক্ট নাম্বার আছে। যদি আপনারা প্রয়োজন বোধ করেন তাহলে অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারটা লিখে রাখবেন, আমাকে যে কোনো সময়ে ফোন দিবেন। আমি আপনাদের পাশে সবসময় আছি। আজকে ক্লাসে যারা উপস্থিত আছেন আমি সবাইকে অনুরোধ করব এবং সবার দৃষ্টি আকর্ষণ করে বলছি, যদি কারো কোনো কোশ্চেন থেকে থাকে তাহলে অবশ্যই ক্লাসের শেষে আমাকে নোটিশ করবেন। আর এর মধ্যে কারো কোনো কোশ্চেন থাকলে আপনারা প্লিজ একটু লিখে রাখবেন, আমি ক্লাস শেষে আমি সেটাকে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমার সাবজেক্টই হচ্ছে ম্যাটারোমেডিকা এবং যথারীতি আজকে ফার্স্ট ইয়ার মানে প্রথম বর্ষ। এখানে ফার্স্ট ইয়ারে তো মনে হয় অনেকে উপস্থিত আছেন, তো যাই হোক আলহামদুলিল্লাহ। আমার ক্লাসের সময়টা বলে নিচ্ছি। প্রতি রবিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত। আমি আবারও বলছি, প্রতি রবিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত প্রথম বর্ষের ক্লাস হবে ম্যাটারোমেডিকা, যেটাতে আমি আপনাদের পাশে সবসময় থাকবো এবং চেষ্টা করব আপনাদের মতো করে আপনাদেরকে শিক্ষাদান দেওয়ার জন্য, পাঠদান দেওয়ার জন্য। কিছু সিলেবাস তো আসলে প্রথমে দিতেই হয়, কারণ সিলেবাস বা সাজেশন এগুলো ছাড়া তো আসলে অস্থির আর কি আমরা। তো আমি যে মেডিসিন নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রথম বর্ষের সে 25টি রেমেডি নিয়ে আমি আলোচনা করব প্রথম বর্ষের। সেগুলোর মধ্যে হচ্ছে অ্যাকোনাইট, নেপেলাস। যারা নতুন আজকে একদমই, তারা হয়তো এই নামগুলি সম্পর্কে ধারণা নাই, আস্তে আস্তে ধারণা হবে, টেনশন করার কোনো কারণ নেই। আর যারা অলরেডি শুনে এসেছেন হয়তো অনেক কিছুই জানেন রোগ সম্পর্কে বা মেডিসিন সম্পর্কে, তাদের কাছে এটা হয়তো বা একটু পুরাতন বিষয়। তো আমি নামগুলি একটু ব্যাখ্যা করছি। অ্যাকোনাইট নেপেলাস, আর্সেনিকাম এলবাম, এলিয়াম সেপা, অ্যান্টিমোনিয়াম ক্রুডাম, অ্যাপিস মেলিফিকা, আর্নিকা মন্টানা, ইথুজা, এলোসোকোট্রিনা, অ্যান্টিমোনিয়াম টার্টারিকাম, অ্যাপোসাইনাম, বেলেডোনা, ব্রায়োনিয়া এলবা, বোরাক্স, চাইনা, চেলিডোনিয়াম, ক্যামোমিলা, সিনা, ক্রুটনটিক, বোলোইন, ম্যাগনেসিয়া কার্বনিকা, নাক্স ভূমিকা, পোডোফাইলাম, রাস্টট্রক্স, ইগনিশিয়া আমারা এবং ইপিকা কুহানকা। এই 25টা রেমেডি আমি সাধারণত ফার্স্ট ইয়ারে পড়াবো। প্রত্যেকটা রেমেডি একদিন করে পড়ানো হবে এবং খুব সুন্দর করে বোঝানো হবে। এবং আমার দৃঢ় বিশ্বাস, যদি আপনারা আমার পাশে থাকেন এবং আমাকে হেল্প করেন, তাহলে প্রত্যেকটি রেমেডি আপনাদের মাথায় গেঁথে দেওয়ার মতো যে ব্যবস্থা করা দরকার তা পুরোটাই আমি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের ক্লাসে যা থাকছে, আজকে যেহেতু আসলে প্রথম ক্লাস, একটু কথাবার্তাটাই হবে, তারপরেও আজকে ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে ম্যাটেরিয়া মেডিকা কি। যেহেতু আজকে ফার্স্ট ক্লাস, সো এই প্রশ্নটা তো একটা অ্যাজ ইউজুয়াল প্রশ্ন। কিভাবে ম্যাটেরিয়া মেডিকা পড়তে হয়, এর প্রয়োজনীয়তা কি, এর আয়ত্তের কৌশল কি, এবং ঔষধের তুলনামূলক আলোচনা এবং কার্যক্ষেত্রের পরিধি, আমি এই 6টা টপিকের উপরে আজকে আলোচনা করব। এবং আমি আবার অনুরোধ করছি আপনারা প্লিজ একটু মনোযোগ সহকারে আজকে লেকচারটি আপনারা শুনবেন। নেক্সট,
ম্যাটারোমেডিকার সংজ্ঞা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান কর্তৃক রচিত অর্গানন অফ মেডিসিন গ্রন্থের 143 থেকে 145 অনুচ্ছেদ ম্যাটারোমেডিকা সম্পর্কে উনি বিস্তারিত আলোচনা করেছেন এবং উনি ম্যাটারোমেডিকার সংজ্ঞাকে এভাবে দিয়েছেন, যে পুস্তক পাঠ করলে হোমিওপ্যাথির বিভিন্ন ঔষধের প্রত্যেকটি সমনাম, ফর্মুলা, উৎস, প্রাপ্তিস্থান, ঔষধে ব্যবহৃত অংশ, পরীক্ষকের নাম, ঔষধের মায়াজমের প্রকৃতি, ক্রিয়াস্থল, ধাতুগত বৈশিষ্ট্য, কারণ যার মধ্যে আছে মূল কারণ, উত্তেজক কারণ, আনুষঙ্গিক কারণ, মানসিক লক্ষণ, নির্দেশক, পরিচায়ক লক্ষণাবলী, আঙ্গিক লক্ষণাবলী, হ্রাস বৃদ্ধি, অনুপূরক, পরিপূরক, ক্রিয়ানাশক, শত্রু ভাবাপন্ন ঔষধ, ক্রিয়াকাল, মাত্রা, শক্তি ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে জ্ঞান অর্জন করা যায়, তাকে ম্যাটারোমেডিকা বলে। খুব কঠিন আসলে, তাই না? যারা আজকে ফার্স্ট ইয়ারে একদম নিউ কামার, তার জন্য খুবই কঠিন। আহারে, সেই ছোটবেলা একদম গণিত ক্লাসের মতো, a প্লাস b হলো a স্কয়ার প্লাস 2ab, কি পড়া নেই, কি কঠিন। হ্যাঁ, এটা হ্যানিম্যানের সংজ্ঞা। কিন্তু আমি যদি আমার দৃষ্টিকোণ থেকে আলোচনা করি, আসলে ম্যাটারোমেডিকার সংজ্ঞাটা কি একটু ভেবে বলি। হ্যাঁ, আমি আমার মতো করে ব্যাখ্যা করছি, আমি যেভাবে ম্যাটারোমেডিকা বুঝি। ম্যাটারোমেডিকা আসলে একটা পুস্তক, যে পুস্তকের ভিতরে বেশ কিছু লক্ষণাবলী নির্দেশন করা থাকে। কিসের লক্ষণ? ঔষধের লক্ষণ এবং রোগের লক্ষণ, যেটার ভিতরে লিপিবদ্ধ করা থাকে তাকেই সাধারণত ম্যাটারোমেডিকা বলা হয়। খুব সহজ একটি বিষয়। আচ্ছা, আমি খুব সংক্ষিপ্ত ভাবে ব্যাখ্যা করি ম্যাটারোমেডিকাটাকে কিভাবে আসলে পড়া যায়। এটা আসলে ম্যাটারোমেডিকার আমি সংজ্ঞাটা তুলে ধরলাম। কিভাবে ম্যাটারোমেডিকা পড়তে হয় একটু ভেবে দেখি। আমাদের ফার্স্ট টপিকটা কি ছিল, মানে মেডিসিনটা ছিল অ্যাকোনাইট নেপিলাস। হ্যাঁ, আচ্ছা, আমি আজকে অ্যাকোনাইট পড়াবো না, কারণ আজকে তো আমার অ্যাকোনাইট ক্লাস না। অ্যাকোনাইট ক্লাস যেদিন হবে সেদিন পড়াবো, কিন্তু একটু খালি তুলে ধরছি। অ্যাকোনাইট নেপিলাস মেডিসিনটা কি? অ্যাকোনাইটের ভিতরে থাকে অস্থিরতা, আকস্মিকতা। অ্যাকোনাইট রোগীরা স্বভাবতই খুব ভীরুভাবাপন্ন হয়। আচ্ছা, আমি যদি বলি ম্যাটারোমেডিকার প্রত্যেকটা মেডিসিন একটা ব্যক্তি, আমার কি ভুল হবে? মোটেও না। আসেন আমি একটু বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা। আমি এখানে অ্যাকোনাইট আলাপ করলাম না, অ্যাকোনাইট না, আমি ধরে নিলাম আপনার পাশের বাড়ি কোনো কামাল বা জামাল বা শফিক, যেই ধরে নিলাম কামাল। ঠিক আছে, তাহলে কামালকে নিয়ে আমি এবার কথা বলছি। নো অ্যাকোনাইট, কামাল কি? কামাল রোগীটা অত্যন্ত ভীরু সম্পন্ন। এখানে কামালের জায়গায় কিন্তু অ্যাকোনাইট, বাট আমি অ্যাকোনাইট পড়াচ্ছি না, কামালকে নিয়ে পড়াচ্ছি। সে ভিড়ের মধ্যে ঢুকতে চায় না, সে রাস্তায় বেশি মানে গাড়ি ঘোড়াতে চলতে চায় না, সে সামান্যই ভয় পায়, খুব অল্পতেই অসুস্থ হয়ে যায়। এবং আর কি হয়, তার ভিতরে সবসময় একটা বিষণ্ণতা ভাব, তার ভিতরে একটা আকস্মিকতা ভাব থাকে। সে কি করে, যখন অসুস্থ হয়ে যায় তখন সে ডাক্তার ডাকে, আবার বলে যে না, আমাকে ডাক্তার ডাকে কোনো লাভ নেই, আমি তো মরে যাব। এবং কখন মরবো? মনে হয় কাল 1টা 2টা পর্যন্ত বেঁচে থাকি কিনা, এর মধ্যেই মনে হয় আমি মরে যাব। এটা কে করে? পাশের বাড়ি কামাল করে। তাহলে এই কামাল হচ্ছে কি? অ্যাকোনাইট। আমি কিন্তু অ্যাকোনাইটকে এইভাবে চিনলাম। একবার ভেবে দেখেন তো, আপনার আশেপাশে জামাল, কালাম, রহিম, আপনার বাবা মা, চাচা, খালা, এর মধ্যে কেউ এরকম আছে কিনা যার মধ্যে এই লক্ষণগুলি আছে? শুধু কি এটুক লক্ষণ দেখে আমরা তাকে অ্যাকোনাইট দিব? নো, এটুকের ভিতরে কিন্তু আরো অনেক কিছু যাচাই বাছাই আছে। আসুন আমি নেক্সট আলোচনা করি। প্রয়োজনীয়তা, প্রচুর প্রয়োজনীয়তা। ম্যাটারোমেডিকার যে পরিমাণ প্রয়োজনীয়তা আছে, অন্য কোনো সাবজেক্টের এতটা প্রয়োজনীয়তা নাই যেটা ম্যাটারোমেডিকার ভিতরে আছে। আপনি ম্যাটারোমেডিকা না জানলে আপনি কখনো একটা রোগীকে ট্রিটমেন্ট করতে পারবেন না। আচ্ছা, আপনার চেম্বারে যদি একজন পেশেন্ট আসে, সে আপনাকে কি বলবে? ডাক্তার সাহেব, আমার 2 দিন যাবত খুব জ্বর, আমার বমি হচ্ছে, আমার পাতলা পায়খানা হচ্ছে, আমার মাথা ব্যথা হচ্ছে, আমার গা ব্যথা করছে, আমাকে ওষুধ দেন। এটা বলবে? নাকি এটা বলবে যে ডাক্তার সাহেব, আমাকে অ্যাকোনাইট, ব্রায়োনিয়া, সালফার, আর্সেনিকাম অ্যালবাম, থুজা, লেকেসিস এই মেডিসিন গুলি দেন। রোগী কিন্তু কখনোই আপনাকে মেডিসিনের নাম বলবে না। রোগী এসে তার রোগের নাম বলবে। সে রোগের নাম থেকে কিন্তু আপনাকে বেছে নিতে হবে কোনটা জামাল, কোনটা কামাল, কোনটা রহিম, কোনটা বাচ্চা। অর্থাৎ কোনটা অ্যাকোনাইট, কোনটা বেলেডোনা, কোনটা সালফার, কোনটা আর্সেনিকাম অ্যালবাম। এখন যদি আমি একটার থেকে আরেকটা আলাদা নাই করতে পারি,
তাহলে কিন্তু আমি কখনোই সেই রোগীর জন্য কোনটা দরকার আমি বুঝতে পারবো না। এটাই হচ্ছে ম্যাথমেটিকার সব থেকে বড় প্রয়োজনীয়তা। আরো আছে, আরো অনেক প্রয়োজনীয়তা আছে। শুধু এটুকুই জানা নয়, এর পাশাপাশি আমাদের জানতে হবে কিভাবে আমরা মাত্রা নির্ণয় করব, কিভাবে ডোজ দিব, কতটুকু দিব। প্রত্যেকটি রেমেডি, অ্যালোপ্যাথি যেমন প্রত্যেকটা রেমেডি জ্বর হইলে স্বাভাবিকভাবে কি করে একটা প্যারাসিটামল বা নাপা এক্সটেন্ট আমরা দিয়ে দিই। এটা সবাই জানে, এটা কিন্তু অহরহ সবাই জানে যে একটু জ্বর আসলে আমার হাসপাতালে গেলে বা চেম্বারে গেলে আমি একটা নাপা খেলে আমার হয়ে যাবে। কিন্তু হোমিওপ্যাথিতে কিন্তু তা না। হোমিওপ্যাথিতে একই সাথে বৃষ্টিতে ভিজে সবার জ্বর আসলো, রেমেডি কিন্তু ব্যক্তি স্বাধীনতা হিসেবে হবে। আপনার যেটা এসছে আপনার বন্ধু সেটা আসবে না, বন্ধুর মায়ের সেটা আসবে না, তার বোনের সেটা আসবে না, কারণ এখানে তার ওভারঅল ধরেই কিন্তু আমরা তাকে রেমেডি সিলেকশন করব। সে কিভাবে খায়, কিভাবে চলে, কিভাবে ঘুমায়, তার কি পছন্দ, তার কি অপছন্দ, সে কি বেটে কিনা, সে কি কালো কিনা, সে কি রাগ করে কিনা, সে কি হিংসা করে কিনা, প্রত্যেকটা বিষয় আমাদের এখানে ইম্পর্টেন্ট বিষয়। আর এটা যদি আপনি প্রত্যেকটা মেডিসিন থেকে মেডিসিন আলাদা করতে না পারেন তাহলে কিন্তু কখনোই আপনি ম্যাথমেটিকাকে চিনতে পারবেন না। এটা হচ্ছে ম্যাথমেটিকার সেকেন্ড প্রয়োজনীয়তা। এবার আসেন আয়ত্তের কৌশল। এটা আসলে অনেকেই বলে যে ম্যাথমেটিকা কিভাবে আয়ত্ত করা যায়। এটা কিন্তু খুব বিশাল একটা বিষয় যে কিভাবে আমরা ম্যাথমেটিকা আয়ত্ত করব। আচ্ছা, একবার একটু খেয়াল করে দেখেন তো, আমাদের আল্লাহ তাআলা নাকের জায়গায় নাক, চোখের জায়গায় চোখ, ঠোঁটের জায়গায় ঠোঁট, কানের জায়গায় কান দিয়েছে। তারপরেও কেন একটা মানুষ আরেকটা মানুষের থেকে মানে বিসাদৃশ্য? আমরা কি কখনো সবাইকে বাবা বলি নাকি সবাইকে কাকা বলি? আমরা হাজারটা লোকের ভিতরে প্রায় 17 কোটি মানুষের মধ্যে কিন্তু আপনার বাবাকে আপনি কিন্তু ঠিকই চেনে নিবেন। কিভাবে নিবেন? তার তো চোখের জায়গায় চোখ আছে, অন্যজনও চোখের জায়গায় চোখ আছে, তারও যেখানে নাক অন্যজনও নাকের জায়গায় নাক, তাহলে আপনার বাবাটা আলাদা কেন? কারণ আপনি আপনার বাবাকে দেখে এসেছেন, আপনি আপনার বাবা সম্পর্কে জানেন এবং জন্ম থেকে তাকে দেখছেন। এবং আল্লাহ তাআলা প্রত্যেকটি মানুষকে কিন্তু একটু করে হলো ভিন্নভাবে তৈরি করেছে। ঠিক তেমনি ম্যাথমেটিকার প্রত্যেকটি রেমেডি কিন্তু একটু থেকে হলো ভিন্ন। এখানে শুধু আমাদের চেনার অভাব, জানার অভাব। আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখলাম, একজন ব্রাজিলের মহিলার 11 জন সন্তান হয়েছে। এখন আমরা বলতাম টুইন বেবি, এখন কিন্তু টুইন না, 11 জন সন্তান। আপনি চিন্তা করতে পারছেন একজন ভদ্র মহিলার 11 জন সন্তান একসাথে হয়েছে। এখন আপনার কাছে এই সন্তানের মধ্যে থেকে একটা সন্তানকে আলাদা করা সো টাফ, কিন্তু একজন মা সে কিন্তু 11 জন সন্তানের মধ্যে কে রহিম, কে জহিম, কে মধু, কে কদু সবই কিন্তু আলাদা করতে পারবে। এর কারণ কি? অবশ্যই একটা কারণ আছে। এর কারণ হচ্ছে সে তার বাচ্চাদেরকে যত্ন করছে, ভালোবাসছে, টেক কেয়ার করছে, বাচ্চাদের মন বুঝতে পারছে, তার চলাফেরা দেখতে পাচ্ছে, সে কি খায়, কি ঘুমায়, তার কি ঘাম, সবকিছু সে জানতে পারছে। তাহলে আমরা কি জানতে পারবো না? আমি যদি প্রত্যেকটা রেমেডিকে যদি ভালোবাসি, প্রত্যেকটা রেমেডিকে যদি যত্ন করে নেই, তার কোথায় ঘাম, কোথায় হাঁটা, সে কিভাবে চলে, কিভাবে হাঁটে, কিভাবে কথা বলে, প্রত্যেকটা রেমেডি থেকে যদি আমরা এই জিনিসগুলো জেনে নিই, তাহলে কি আমি আলাদা করতে পারবো না কোনটা অ্যাকোনাইট, কোনটা সালফার, কোনটা আর্সেনিকাম অ্যালবাম? এটাই হচ্ছে আয়ত্তের কৌশল। আচ্ছা, এখানে আয়ত্তের কৌশলের ভিতরে আর বেশ কিছু পয়েন্ট কিন্তু আমি আউট করেছি। এক হচ্ছে প্রচুর বই পড়তে হবে। আপনি যদি ম্যাথমেটিকাকে আয়ত্ত করতে চান, প্রচুর বই, মানে এত পরিমাণ ম্যাথমেটিকা পড়তে হবে, ম্যাথমেটিকা পড়লেই কিন্তু আপনি একটা থেকে আরেকটা আলাদা করতে পারবেন। বিভিন্ন লেখকের বই সংগ্রহ করা। আমাদের সবসময়ই আমরা কখনো একটা বইতে স্থায়ী থাকবো না। আর কি কি কার কার বইগুলো আমরা সংগ্রহে রাখবো আমি অবশ্যই আমার ক্লাসের শেষের দিকে সেই বিষয়ে একটু কথা বলবো। বিভিন্ন লেখকের বই সংগ্রহ করা, কখনোই একটা বই না, এবং খুব ভালো ভালো রাইটারের বই, যারা আমাদেরকে দিক নির্দেশন দিয়েছেন, যারা আমাদেরকে হোমিওপ্যাথি জগতে এখনো যারা কিংবদন্তি হয়ে আছেন, সে সকল লেখকের বইগুলো কিন্তু আমরা সংগ্রহ করব এবং কি করব, প্রত্যেকটি ওষুধকে তুলনা করে পড়বো। একটু এখানে আমি ধারণা দিচ্ছি। একটু আগে আমি বললাম অ্যাকোনাইট নেপেলাস। অ্যাকোনাইট নেপেলাসের কি আছে? আকস্মিকতাও আছে, বিষণ্ণতাও আছে, অস্থিরতাও আছে, মৃত্যু ভয়ও আছে। আচ্ছা, শুধু কি অ্যাকোনাইট এই চারটা আছে আর কোনো রেমেডিতে নাই?
আরে বাবা, আর্সেনিকাম অ্যালবামের মধ্যেও তো আছে, আর্সেনিকাম অ্যালবামের মধ্যেও তো প্রচন্ডতা আছে, বিষণ্ণতা আছে, মৃত্যু ভয় আছে, অস্থিরতা আছে। তাহলে আমি কিভাবে অ্যাকোনাইট থেকে আর্সেনিক আলাদা করব? ওই যে একটু আগে যে বললাম করিম চাচা, আচ্ছা কি হইলো, করিম চাচা খুব ভীরু, অর্থাৎ এখানে অ্যাকোনাইট আমরা ধরে নেই, খুব ভীরু স্বভাবের। সে রুমে ঢুকতে চায় না, সে রাস্তায় বেশি গড়াগড়ি করতে চায় না, ঘোড়ায় চলতে চায় না, অল্পতেই ভয় পায়, অসুস্থ হয়ে পড়ে এবং দিনক্ষণ বলে দেয়। আরে আমার পাশের বাড়ি রহিম চাচাও তো এরকম, সেও তো গাড়িতে চড়তে পারে না, সেও তো ভয় পায়, সেও তো মৃত্যুর সময় ছটফট করে। তাহলে রহিম চাচার করিম চাচার মধ্যে পার্থক্য কি? এইবার আসেন পার্থক্য কি। পার্থক্য, রহিম চাচা কিন্তু করিম চাচা কিন্তু দিনক্ষণ বলে দিচ্ছে, অর্থাৎ অ্যাকোনাইট কিন্তু দিনক্ষণ বলে দিচ্ছে যে কালকে শুক্রবার রাত 11টার মধ্যেই মনে হয় আমি মরে যাব। এটা তো রহিম চাচা বারবার বলতেছে, কিন্তু করিম চাচা তো একবার এই কথা বলে নাই। করিম চাচা বলতেছে কি, ডাক্তার নিয়ে আসো, তাড়াতাড়ি আমাকে ট্রিটমেন্ট করা, আমি সুস্থ হয়ে যাব। তাহলে কি হলো, আমি কিন্তু নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, ফুটের জায়গায় ফুট, জিব্বার জায়গায় জিব্বা, সবই ঠিক আছে, আমি কিন্তু আলাদা করে ফেললাম যে কোনটা আমার বাবা, কোনটা আমার চাচা, কোনটা আমার বন্ধু। যতই জমজ হোক, আমার চোখে জেরিন আর পলিন কিন্তু আলাদা, আমি বুঝতে পারছি কোনটা জেরিন কোনটা পলিন। এর একমাত্র কারণ হচ্ছে মনোযোগ দিয়ে বইটা পড়া হয়েছে, মনোযোগ দিয়ে দুইটি লক্ষণকে আলাদা করা হয়েছে। যদি এই লক্ষণটুকু আমি না জানতাম, তাহলে কিন্তু আমি কখনোই অ্যাকোনাইট এবং আর্সেনিকাম অ্যালবামের মধ্যে পার্থক্য তুলে ধরতে পারতাম না। আর এই পার্থক্য তুলে ধরার জন্য অবশ্যই বিভিন্ন লেখকের বই সংগ্রহ করতে হবে, বিভিন্ন লেখকের বই কিন্তু এখানে পড়তে হবে। তারপরে যে বিষয়টি আছে, ঔষধের উৎপত্তি সম্পর্কে জ্ঞান অর্জন করা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। ঔষধের উৎপত্তি, প্রত্যেকটি মেডিসিনেরই কিন্তু কোথা থেকে উৎপত্তি হলো, কি কারণে হলো, কেন হলো, এটা কোথায় কাজ করে এবং কেন কাজ করে, প্রত্যেকটা মেডিসিনের রেমেডি এইভাবে দেওয়া আছে। আপনারা যদি আমাদের এই কোর্সটি করেন, তাহলে আমরা এমন এমন প্রেজেন্টেশন দিব, আপনারা জানতে পারবেন যে কি কারণে এই মেডিসিনটি থেকে এই রোগটি হলো। এবং গতানুগতিকের বাইরে সম্পূর্ণ, সাধারণত যে বইয়ে যেভাবে দেখা থাকে, সেই বইগুলো প্রত্যেকটা বই 10টা 12টা 15টা বই পড়ে যদি আপনি জিস্ট নিয়ে একটা রেমেডি তৈরি করেন, তাহলে কিন্তু অবশ্যই সেখানে একটা এক্সেপশন কিছু হবে। এটা আমি অবশ্যই আমাদের নেক্সট ক্লাসগুলোতে আলোচনা করব। আচ্ছা, এইবার আছে প্রত্যেকটি ওষুধকে এক একটি চরিত্র মনে করা। আজকে আমি যে প্রেজেন্টেশনটা দিচ্ছি, বিশেষ করে আয়ত্তের কৌশল, এটা সম্পূর্ণ কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এই আয়ত্তের কৌশলটি আমার লেখা। আমি যেভাবে ম্যাট্রামেডিকাকে আয়ত্ত করি, ঠিক সেভাবে আজকে আমি প্রেজেন্টেশন দিয়েছি। এর বাইরেও অনেকে হয়তো অনেকভাবে এটাকে উপস্থাপন করতে পারেন। বিষয়টি কি, প্রত্যেকটি ওষুধকে এক একটি চরিত্র মনে করা। যেমন আমরা, আচ্ছা এই যে অনেক কিছু তো দেখি আমরা, এই যে ধরেন নর্মালি বলি যে কোনো নাটক, আচ্ছা ধরে নিলাম আমরা থ্রি ইডিয়েট ছবি অনেকেই দেখেছেন, এখানে আমার মনে হয় না দেখছেন এমন লোকের সংখ্যা খুব কম। থ্রি ইডিয়েট ছবিটি যদি একটু আমরা ব্যাখ্যা করি, দেখেন তো প্রত্যেকের ক্যারেক্টার কি এক? সবার ক্যারেক্টার কিন্তু আলাদা। টিচারের ক্যারেক্টার এক, নায়কের ক্যারেক্টার এক, তার ফ্রেন্ডের ক্যারেক্টার এক, তার নায়িকার ক্যারেক্টার এক, প্রত্যেকের ক্যারেক্টার আলাদা আলাদা। তা আমি এখানে ক্যারেক্টারের কথা না বলে, আমি যদি ওর ভিতরে যদি আমি চরিত্র ভিতরে যদি আমি মেডিসিন খুঁজি, একটু যদি ভেবে দেখি যে এই যে চরিত্রটা কি মেডিসিনের হবে, ওর মধ্যে কি মেডিসিনটা যায়, ওর মায়াজামটা কি যায়, তাহলে কিন্তু আমি ম্যাট্রামেডিটাকে আরো বেশি ভালোবেসে ফেললাম। আমি কিন্তু এটাকে আয়ত্ত করার চেষ্টা করলাম। ম্যাট্রামেডিকা একটা মহাসমুদ্র, এটাকে পাড়ি দেওয়ার জন্য কি দরকার? মনোযোগ, জ্ঞান, ধৈর্য এবং স্থিতিশীলতা। যদি এগুলো না থাকে, তাহলে কিন্তু কখনোই এই ম্যাট্রামেডিকার মহাসমুদ্র কিন্তু পাড়ি হওয়া যাবে না। তারপরে যে পয়েন্টটি, সেটি হচ্ছে মনোযোগী হওয়া। এটা তো অবশ্যই আমরা মনোযোগী হব, মনোযোগী না হলে কিন্তু কখনোই আমরা কোনো রেমেডি থেকে রেমেডিকে আলাদা করতে পারবো না। ম্যাট্রামেডিকা আসলে আমার খুব পছন্দের একটি সাবজেক্ট। আমি সবসময় চেষ্টা করি ম্যাট্রামেডিকাকে খুব সুন্দরভাবে নতুন আঙ্গিকে তুলে ধরার জন্য। এর জন্য বিভিন্ন বই ঘাটাঘাটি করে তারপরে কিন্তু আমি একটা ম্যাট্রামেডিকার কিন্তু একটা টপিক কিন্তু আমি সাজিয়ে রাখি। তাহলে এখানে কিন্তু আমি বেশ কিছু পয়েন্ট কিন্তু তুলে ধরলাম। এইবার আসছে ঔষধের তুলনামূলক আলোচনা। কিভাবে করবো আমরা ঔষধের তুলনামূলক আলোচনা? ওই যে
একটু আগে কিন্তু আমি এই প্রশ্নটা কিন্তু অ্যান্সার কিন্তু আমি অলরেডি দিয়ে ফেলেছি যে কিভাবে আমরা তুলনামূলক আলোচনা করব। আচ্ছা, ধরে নিলাম যে একটা যেমন রাগলে সবারই মানে রাগলে তার সান্ত্বনা দিলে তার মানে রাগ তার বাড়ে। আমি যদি এটাকে যদি রেপার্টরিতে সার্চ দিই আমি কিন্তু বহুত মেডিসিন পাবো। তা আমি কিন্তু একটা লক্ষণের উপরে কিন্তু এখানে ভিত্তি করব না, সেখানে আমার চলে যেতে হবে তার মূল লক্ষণগুলোর দিকে, যে এই যে মহিলাটা যে রাগ করতেছে, রাগলে কি ঘামছে, ওর কি রাগার পরে কি অসুখগুলো কি বৃদ্ধি পাচ্ছে, নাকি ও ঠান্ডা হয়ে যাচ্ছে, ও কি সিদ্ধান্ত নিজে নিতে পারে নাকি নিজে নিতে পারে না, ও কি শান্ত স্বভাব নাকি একটু উচ্ছৃঙ্খল স্বভাব। এই যে কতগুলো বিষয় একটার সাথে কিন্তু আরেকটা চলে আসে, মোট কথা তুলনা করা। আমরা প্রত্যেকটা রেমেডি যতগুলো বই ফলো করব, আজকে অ্যাকোনাইট পড়ছি, ফাইন অ্যাকোনাইট পড়ছি, আমি এখান থেকে যে কয়েকটার ভালো রাইটারের বই আছে আমি সবগুলো রাইটারের বই অ্যাকোনাইট টেবিলে পড়ে ফেললাম। অ্যাকোনাইট টেবিলে মাইন্ডটা প্রত্যেকটা বই, আমি যদি 10টা বই থেকে অ্যাকোনাইট টেবিলে মাইন্ড পড়ি, প্রত্যেকটা মাইন্ড থেকে প্রত্যেকটা মাইন্ড আমি আলাদা করতে পারবো যে এখন একটা মাইন্ড আমার পড়া শেষ। প্রত্যেকটা বই থেকে যদি আমি অ্যাকোনাইটের অস্থিরতাটা পড়ি তাহলে কিন্তু আমার অ্যাকোনাইটের অস্থিরতাটা কিন্তু জানা হয়ে যাবে। আর এর জন্য কি দরকার, ভালো ভালো কিছু রাইটারের বই, যে বই কার বই আমি সেটা অবশ্যই আমার প্রেজেন্টেশনের শেষে তুলে ধরবো। আমরা যদি এই ম্যাথমেটিকা গুলাকে যদি এভাবে আলোচনা করি তাহলে কিন্তু খুব সহজে এবং খুব তাড়াতাড়ি কিন্তু এই ঔষধি তুলনামূলক আলোচনাগুলো তুলে ধরতে পারবো। কার্যক্ষেত্রের পরিধি, এটা আসলে সব জায়গাতেই আছে। আমি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যা পড়িয়েছি তার প্রত্যেকটি কার্যক্ষেত্রের পরিধি, কোথায় নাই, সবকিছুতে। একটা পেশেন্ট যখন শুরুতে ঢুকে কিছু কিছু বিষয় আছে যেগুলি আসলে সবকিছুতে ম্যাথমেটিকা পাওয়া যায় না, কিছু বিচক্ষণতার ব্যাপার হয়। একটা রুগী যখন আপনার দরজা দিয়ে ভিতর থেকে ঢুকলো, আমরা তার হাঁটা চলা কথাবার্তা তার দৃষ্টিভঙ্গি সবকিছু কিন্তু আমরা জেনে নিলাম, এটাও কিন্তু তার একটা কার্যক্ষেত্র। সালফারের রুগী আমরা জানি বরাবর কি একটু কুজু হয়ে হাঁটে। আচ্ছা, এখন আপনি একটু ভেবে বলেন তো, একটা টিনেজ বয়স যার মাত্র ব্রেস্ট ডেভেলপ হচ্ছে, যার বয়স হচ্ছে 13 থেকে 14, সেও তো একটু গুজা হয়ে হাঁটে। কেন হাঁটে? কারণ তার একটা লজ্জা ভাব তার মধ্যে। সে বয়সে যখন যার ব্রেস্ট গুলো ডেভেলপ হয় নতুন নতুন নিউ, তখন কিন্তু সেটা লজ্জার কারণে সে কিন্তু সোজা হয়ে হাঁটতে পারে না। তা আমরা কি তাকে সালফার দেব? এটা কিন্তু দৃষ্টিভঙ্গির অভাব। এখানে কিন্তু আপনাকে দৃষ্টি বুঝতে হবে যে কে আসলে প্রকৃত সালফার, কে হচ্ছে আসলেই তার অন্য একটা বিষয় আছে। অনেকে আছে যেমন সে তার হাই প্রেশার, হাইপার টেনশন, সে রুমে এসে বলতেছে প্লিজ আমাকে একটু দরজা জানলাগুলি খুলে দাও, আমি একটু বাতাস লাগলে আমার ভালো লাগে। তাই বলে কি সে পালসেটিলা? সে তো হাই প্রেশারের কারণে সে দরজা জানলা খুলতে চাচ্ছে, সে পর্দাটা উঠাতে চাচ্ছে, সে কখনোই সে পালসেটিলা হতে পারে না। যদি পালসেটিলা হলেও যদি হয় তাহলে আমাকে পুরাতন ইতিহাস ফিরে যেতে হবে। তার ঘুম কেমন, তার খাওয়া কেমন, তার কি পানি পিপাসা আছে কিনা, সে কি খোলামেলা পছন্দ করে কিনা, এটাকে যদি আমরা বুঝতে পারি তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো যে সে পালসেটিলার রোগী। এখন এখানেই আপনার দৃষ্টিভঙ্গিতার অভাব, যে কি করলো একই রেমেডি নার্স ভূমিকার রোগীরা এসে আপনাকে এখানে টেবিল চাপড়াচ্ছে, সে রাগ করছে। এটা আপনাকে এই যে রাগ করছে, এই যে একটা দৃষ্টিভঙ্গি, এই যে তার চোখের চাহনি, এই যে তার বলার ধরন, এটা কিন্তু কখনোই কিন্তু আপনি রেপার্টরি করে পাবেন না। হ্যাঁ, এটা কি হবে, এটা আপনি আপনার ভিতর থেকে আনতে হবে যে এটা কোন রেমেডির হতে পারে। এই যে রাগ, এই যে তার ভিতরে একটা অনুভূতি, সেটা কিভাবে হতে পারে। মায়া কান্না, একজন পেশেন্ট যখন আপনার চেম্বারে আসবে দেখবেন যে সে কাঁদছে, সে কথা বলতে গেলে কাঁদছে। কেন কাঁদছে? তার কিসের কান্না এটা? সে কি ব্যথায় কাতর, তার পেট ব্যথা তার জন্য সে কাঁদছে, নাকি তার মনে দুঃখ থেকে কাঁদছে, নাকি গতকাল রাতে তার বাবা মারা গেছে এই জন্য কাঁদছে? এখন কান্না হলো তাই আমি তাকে পালসেটিলা মেরোনাম দিয়ে দিলাম, বিষয়টা তো এরকম না। আমাদেরকে বুঝতে হবে যে তার কান্নার কারণটা কি, তার কান্নার ধরনটা কি। এ সবকিছুই কিন্তু হোমিওপ্যাথির কার্যক্ষেত্রের পরিধি, এ সবই তার কার্যক্ষেত্র। আর এর জন্য যেটা দরকার সেটা হচ্ছে সবকিছু ঊর্ধ্বে হচ্ছে বিচক্ষণতা। ম্যাথমেটিকা যত পড়বো তত আমরা জানবো, তত আমরা শিখবো। আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করব সেই বিষয়গুলোকে জানতে। এইবার আসি বইয়ের ব্যাপারে।
অনেকের হয়তো আজকে যেহেতু ফার্স্ট দিন, আজকে তো কোনো রেমেডি নিয়ে আলোচনা করব না, শুধু ম্যাথমেটিকাটা কেন প্রয়োজন এবং কেন আমরা ম্যাথমেটিকাটা শিখবো সেটার একটু সংক্ষিপ্ত ভাবে কিন্তু আমি তুলে ধরেছি। বই অনেকেরই আসলে নানান ধরনের বই থাকতে পারে। আপনারা যে কোনো বই কিনেন, এখানে আমার কোনো অভিব্যক্তি নাই, কারণ বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। প্রচুর পরিমাণে বই কিনবেন, যে কোনো রাইটারের বই কিনবেন, তবে চেষ্টা করবেন ভালো কিছু বই রাখার। যেমন আপনারা যদি আমাকে বলেন যে ম্যাডাম কি কি বই কিনবো, তার একটা ছোট্ট হ্যান্ড নোট দিয়ে দিলাম, আপনারা ইচ্ছে করলে এটাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নিতে পারেন, অথবা কারোর যদি সম্ভব হয় আপনারা লিখেও নিতে পারেন, বা আমাদের তো অলরেডি তো এইগুলো আমাদের সম্পূর্ণ ইউটিউব চ্যানেলে চলে যাবে, আপনারা পরবর্তীতে দেখে নিতে পারবেন। যেমন এলেন কিনোট, এটা খুবই জনপ্রিয় একটি বই, এবং এই এলেন কিনোট কিন্তু ডাক্তার টি.কে. সরকারের এলেন কিনোট। এই এলেন কিনোট কিন্তু একটা বহুল ব্যবহৃত একটি বই। এই বইয়ে কিন্তু প্রত্যেকটি রেমেডিকে সূক্ষ্মভাবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করেছে, এবং একদম জিস্ট, একটা রেমেডির যতটুকু জিস্ট দরকার ততটুকু নিয়ে কিন্তু এই এলেন কিনোটটা কিন্তু তৈরি করা হয়েছে। আপনারা এই বইটি কিনতে পারেন, কিনতেই হবে বিষয়টি এরকম না, কিনতে পারেন, অর্থাৎ ভালো কিছু বইয়ের লিস্ট আমি এখানে দিচ্ছি। আবার এটা কিন্তু কেউ বললেন না যে ম্যাডাম এটা ছাড়া কি আমার চলবে না, নো, এটা কখনোই বলবো না যে এটা কিনতে হবে, নট বাধ্যতামূলক, কিন্তু ভালো কিছু বই সাথে থাকা মানে হচ্ছে ভালো কিছু জ্ঞান আরোহণ করা। আর ভালো জ্ঞান আরোহণ করা মানে হচ্ছে মনে থেকে একটা শক্তি, এবং যে শক্তির কারণে আমরা ভালো একজন হোমিওপ্যাথি ডাক্তার হতে পারি। সো এটা কিন্তু বিবেচনার কারণে কিন্তু এই বইগুলোকে নোটিশ করা। ঔষধ পরিচয়, যেটা নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের ওষুধ পরিচয়, আমরা সবাই জানি। এই বইটাও কিন্তু জিস্ট, এবং আমি বেসিক্যালি আমার চেম্বারে এবং আমার টেবিলের উপরে কিন্তু এই বইগুলো আমি রাখি। ডেস্কটপ গাইড, রজার মরিসন, চমৎকার একটি বই, যদিও ইংলিশে, আর আপনারা চেষ্টা করবেন সবসময় ইংলিশ বইগুলো পড়ার। ইংলিশ বইগুলো পড়ার ভিতরে বেশ কিছু সুবিধা আছে, যেমন ইংলিশ বইয়ের আপনার রুব্রিক্স গুলো আপনি ইজি ভাবে খুঁজে পাবেন, যে রুব্রিক্স গুলি হচ্ছে সচরাচর আমরা ইউজ করি। আর দ্বিতীয় হচ্ছে এখানে মেডিকেল টার্ম গুলি খুব সুন্দর ভাষায় দেওয়া থাকে। যে কোনো মেডিকেল টার্ম যেটা হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, সেটা কিন্তু খুব সুন্দর করে ইংলিশ বইগুলোর ভিতরে কিন্তু দেওয়া থাকে। প্রথম একটু ভয়ভীতি কাজ করতে পারে যে ইংলিশে কিভাবে বুঝবো না বুঝবো, কিন্তু আমি মনে করি যে না, আমরা সাধারণত বাঙালিরা একটু ইংলিশে দুর্বল, আমি নিজেও অনেক দুর্বল, কিন্তু তারপরেও কিন্তু আমি চেষ্টা করি ইংলিশ বইগুলোকে পড়ার, কারণ এগুলো একদম নিখুঁতভাবে থাকে, নির্ভুল থাকে, এবং খুব সহজে অল্প কোটেশনের মাধ্যমে কিন্তু বোঝা যায়। বরিকের ম্যাথমেটিকা, এটা তো একদম মানে কমন একটি বই। বরিকের ম্যাথমেটিকা ছোট ছোট মেডিসিনে যতগুলি মেডিসিন আছে সবগুলি মেডিসিন কিন্তু বরিক ম্যাথমেটিকাকে কভারেজ দিয়েছে। একদম পিকুলিয়ার ক্যারেক্টার, যেগুলো হয়তো বা ছোটখাটো একটা বিষয় আছে, যে রেমেডিটা হয়তো বা খুব বিষাদ কোনো কিছু না, মানে অল্প কিছু রেমেডি। যেমন আমি একটা ছোট্টের নাম বলি, অরামিউনেটানেটাম। এটা আসলে ছোট্ট একটা রেমেডি, এটা কিচ্ছু না, এটা মহিলাদের ইউটেরাইন ফাইব্রয়েডের উপর কাজ করে। এটা আপনি কোথায় পাবেন? এটা হয়তো আপনি যেগুলো এই যে নরেন্দ্র বই পড়লাম এখানে আপনি পাবেন না, এলেন স্কিনোটে হয়তো পাবেন না, ছোট্ট একটা রেমেডি সেভাবে দেওয়া নাই, কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা রেমেডি। মহিলাদের ইউটেরাস ফাইব্রয়েড, ইউটেরাস প্রোল্যাপস, ইউটেরাস অ্যান্টিভার্টেড, যে কোনো ক্ষেত্রে, যে কোনো কমপ্লেনের ক্ষেত্রে কিন্তু এই অরামিউনেটানেটামটা খুব ভালো একটা রেমেডি। আমি জানবো কোথায়? কারণ আমি তো ম্যাথমেটিকা তৈরি করিনি, আমাকে অবশ্যই একটা রেফারেন্স লাগবে। তখন আপনি অবশ্যই এই বরিক ম্যাথমেটিকাটা খুঁজে দেখবেন। বরিক ম্যাথমেটিকাতে কিন্তু খুব সুন্দর করে কোটেশন দিয়ে কিন্তু লেখা আছে। তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা বই সম্পর্কে জানতে হবে, এবং বই সম্পর্কে যদি আমরা না জানি, শুধু তাই না, আমি বলবো এখানে শুধু বই না, এই যে বরিক সম্পর্কে আমাদের জানতে হবে। উনি কেমন ডাক্তার ছিলেন এবং কেমন রাইটার ছিলেন, হোমিওপ্যাথি জগতে উনার কতটা অবদান। কারণ একটা বই পড়লে যখন আমরা রাইটারের নাম সম্পর্কে জানবো, রাইটারের মানে জীবনী সম্পর্কে যখন আমরা জানবো, তখন কিন্তু তার প্রতি আমাদের শ্রদ্ধাবোধটা বেড়ে যাবে, এবং সাথে সাথে কিন্তু আমি বইটাকেও ভালোবেসে ফেলবো। এবং আরো আছে কি, ন্যাশের ম্যাথমেটিকা, এটাও একটা চমৎকার রেমেডি। এটা একটা চমৎকার ম্যাথমেটিকা বই, ন্যাশের ম্যাথমেটিকা। এছাড়া আরো অনেক বই আছে। বই আপনি যদি বলতে বলেন, আমি পুরা এক প্রেজেন্টেশন বইয়ের নামে বলতে পারবো, যদিও এতগুলি বই আসলে প্রথম দিন যদি বলে ফেলি তাহলে হয়তো আপনাদের মানে অনেকটা লাগতে পারে যে প্রথম দিনই এত বই। আমি আপাতত আমি সাজেস্ট করব যে আপনারা এই 4-5টা বই সবসময় কাছে রাখবেন। এই বইগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। তাহলে আমরা কি জানতেছি এখানে ম্যাথমেটিকা তাহলে আমাদের কতটা গুরুত্বপূর্ণ? ম্যাথমেটিকা কিন্তু অনেক
কিছু কিন্তু আমাদের এখানে আছে। এবং শুধু তাই নয়, মেট্রোমেডিকের পিউরা বইটাতে হ্যানিম্যান কিন্তু নিজে অনেক মেডিসিন কিন্তু নিজের শরীরে প্রয়োগ করেন, প্রয়োগ করার পরে যে লক্ষণগুলি পান সেগুলো কিন্তু উনি মেট্রোমেডিকের পিউরা বইতে কিন্তু লিখে রাখেন। তাহলে প্রত্যেকটা মেডিসিনে আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছোট্ট একটা রেমেডি, দেখা গেল আমি পলিক্রেস্ট একটা মেডিসিন পড়েছি, হ্যাঁ, যেখানে হয়তো হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। সরি, আমার একটা কল আসছিল। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু প্রত্যেকটা রেমেডি, মোট কথা আমরা যখন জানবো এক একটা রেমেডি একটা রেমেডির সাথে তুলনা করতে পারবো। আমি যেন ধরতে পারি, আমি ক্যারেক্টার খুঁজবো, ক্যারেক্টারের ভিতরে আমি রেমেডি খুঁজবো। আমার আশেপাশে ঘটে যাচ্ছে অনেক কাহিনী, আমি যদি এখান থেকে এভাবে না বলে যদি বলে ফেলি যে ও হচ্ছে ডায়াবেটিসের রোগী, ও হচ্ছে পালসিটিলার রোগী, ও আর্জেন্টাইন নাইট্রিকেমের রোগী, তাহলে কিন্তু রোগটা সম্পর্কে খুব তাড়াতাড়ি এবং দ্রুত জানা যায়। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো স্যার, আমাকে এক মিনিট, আমি একটু সময় নিচ্ছি। স্যার বারবার ফোন দিচ্ছে। হ্যালো, হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। না না, সেটা তো স্যার আছেই, কিন্তু ওটা তো এইভাবে এখন বলবো না স্যার। এই স্যার এইভাবে। আচ্ছা, ঠিক আছে, রাখি। তাহলে আমাদের প্রত্যেকটা আমাদের বই কিন্তু এখানে খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এখানে আমরা এটা ভুলে গেলে হবে না। আর এছাড়াও আমাদের এখানে কিন্তু আরেকটা বই আছে, যেটা আমাদের শ্রদ্ধেয় আলম হোসেনী স্যার কিন্তু নিজে হাতে লিখেছেন, হোসেনী কিনুট। যদি এটা কিনেন, এখানে কিন্তু আপনারা পুরাটা সবকিছুই পেয়ে যাবেন। যেমন বরিক লেখা আছে, এখানে নেশ আছে, এলেন কিনুট, প্রত্যেকটা খুব সুন্দর করে ধাপে ধাপে কিন্তু স্যার লিখে দিচ্ছে। তাহলে প্রত্যেকটা একের ভিতরে যদি আপনারা 4-5টা পান, তাহলে কিন্তু এই বইটা আমি সাজেস্ট করবো। কিন্তু তার পাশাপাশিও এই বইগুলো হাতে রাখতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা বই, কারণ আপনার ওইটা সফটওয়্যার, এটা আপনাকে একটা আপনার কপি রাখলেন, যেটা হয়তো আপনার চেম্বারে ভালো থাকলো বা শোভা বৃদ্ধি পাইলো। আর স্যার কিন্তু খুব অক্লান্ত পরিশ্রম করে বইটি আসলে বানিয়েছেন। তা আমিও সবাইকে সাজেস্ট করবো যে এই বইটিও আপনি নেন। এই বইটির ভিতরে আপনারা সবকিছু একসাথে পাবেন। ওখানে এলেন কিনুট দেওয়া আছে, ডেস্কটপ গাইড, না বরিক দেওয়া আছে, ন্যাশ দেওয়া আছে, এলেন কিনুট দেওয়া আছে, আর ইয়েটা দেওয়া আছে। ডেস্কটপ গাইড সম্ভবত স্যার অ্যাড করে নাই, ওখানে অ্যাড করতে পারে। যাই হোক, আর এছাড়াও যার যার ব্যক্তিগত কিছু বই টই থাকতে পারে, এই বিষয়ে আসলে আহ, সবারই থাকতে পারে, মত থাকতে পারে। তো যাই হোক, আজকে আসলে প্রথম দিন যেহেতু, এই কারণে আমি আর মানে বেশি দূর পর্যন্ত যাচ্ছি না। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। হ্যাঁ, আমি এখানে আমাদের একটু টেকনিক্যাল বিষয়গুলো দেখাই দিই। আমি একটু ইয়া করি, স্টপ স্টপ দিই। আপনাদের সবাইকে ধন্যবাদ এখানে জয়েন করার জন্য। এবং আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন, শুধু তারাই এই সুবিধাটা পাবেন। এবং যারা এই মাসে, তো আমরা আলাদা করে লিংক আপনাদেরকে দিয়ে দিব আমাদের যে ফেসবুক গ্রুপ আছে। আমি একটু শেয়ার দেই। আমাদের একটা ফেসবুক গ্রুপ আছে। ফেসবুক গ্রুপটা হলো ডিএচএমএস কোর্সের অনলাইন টিউশন। এই হলো ফেসবুক গ্রুপ। এই গ্রুপে আপনারা লিঙ্ক গুলো পেয়ে যাবেন। এই মাস প্রতিদিনের লিঙ্ক গুলো প্রতিদিন আমরা এখানে পোস্ট দিব। তাহলে এই গ্রুপটা আপনারা সবসময় ফলো করে রাখবেন। এখানে ইংলিশে লিখবেন ডিএচএমএস, তারপর কোর্সের অনলাইন টিউশন, বাংলায় লিখবেন এটুকু। লিখে আপনারা ফেসবুকে সার্চ দিলে পেয়ে যাবেন। যারা
সম্ভব মানে সার্চ দিতে পারবেন না, তারা এই লিঙ্কটা এখন আমার এখান থেকে কপি করে নিয়ে যান। আমি এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি, এই লিঙ্কটা কপি করে নিয়ে যান। এই লিঙ্কটা দিয়ে আপনারা ফেসবুকে ঢুকে এখানে গ্রুপে হয়ে যাবেন। এই গ্রুপে আমরা আমাদের লিঙ্কগুলো দিব। তো এই মাসে আপনাদের জয়েন করতে লিঙ্ক পেতে কোনো সমস্যা হবে না। আমাদের টার্গেট হলো এই যে 15 দিন সময় আছে, 15 দিন প্রতিদিনই অল্প অল্প করে আমাদের সফটওয়্যারটা সম্পর্কে দেখাবো। তাহলে আপনারা সফটওয়্যারের যে ভীতি, এটার ভিতরে ঢুকে ক্লাস করার যে ভীতি, এই ভীতিটা আপনাদের মধ্যে থাকবে না ইনশাআল্লাহ। তো কি করতে হবে, এইখানে আমাদের ওয়েবসাইটে ঢুকবেন। আমাদের ওয়েবসাইটের নাম হলো hdhomeo.com। আপনি মোবাইল থেকেও ঢুকতে পারবেন, কম্পিউটার থেকেও ঢুকতে পারবেন। ঢুকে এখানে যে মেনু আছে, এই মেনু ক্লাসরুম, এই ক্লাসরুমের মধ্যে মাউসটা রাখলে কম্পিউটার থেকে অথবা মোবাইল হলে মেনুতে ক্লিক করে প্রথম বর্ষে ঢুকতে হবে। এই যে প্রথম বর্ষে, তারা যদি যেহেতু আজকে প্রথম বর্ষে এখানে আছেন, প্রথম বর্ষে ক্লিক করবেন, প্রথম বর্ষে ঢুকে যাবেন। তারপর আজকে মনে রাখতে হবে কবে কোন ক্লাস। এটা যদি ভুলে যান তাহলে এই যে ক্লাস রুটিন, এই রুটিনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে এইখানে আপনারা দেখতে পারবেন যে কবে কোন ক্লাস, কে ক্লাস নিবে, সবগুলো আপনারা দেখতে পাবেন। আজকে রবিবার, ম্যাট্রিমেডিকা ক্লাস নেবেন ডাক্তার লাবণী আমিন। তাহলে আজকের এই ম্যাট্রিমেডিকাতে যেতে হবে। বাম পাশে এখানে ম্যাট্রিমেডিকা কথাটা লেখা আছে, এটার এখানে অ্যারো আছে, এই অ্যারোতে ক্লিক করে হোমিওপ্যাথিক ম্যাট্রিমেডিকা আজকের ক্লাসে যে ক্লাসের তারিখ দেওয়া আছে 14/1/2024, এই তারিখ বরাবর ক্লিক করে আপনারা এই ক্লাসটা হয়ে গেছে, এই জন্য 00 দেখাচ্ছে। তো আপনারা এখানে ঢোকার পর এই জয়েন মিটিং এ ক্লিক করলেই জয়েন করতে পারবেন। সম্ভবত বিষয়টা বোঝাতে পেরেছি। আর এভাবে আপনারা ক্লাসগুলো করতে পারবেন। এছাড়াও এখান থেকে আপনারা এই যে টিউটোরিয়ালটা আছে না, এই টিউটোরিয়াল বাটনে ক্লিক করে টিউটোরিয়াল 3টা দেখে নেবেন। তাহলে পুরো বিষয়টা আপনারা বুঝে যাবেন কিভাবে কি করতে হবে। আর রেকর্ডেড ভিডিওটা কোথায় পাবেন, এই আজকে যে ক্লাসটা হলো যেমন ম্যাট্রিমেডিকা, এই নামটাই হোমিওপ্যাথি, হোমিও ম্যাট্রিমেডিকার সংজ্ঞা ও কার্যক্রমের পরিধি 14/1/2024, এই পুরো লেখাটাই এখানে যেমন গুগল মিটের চিহ্ন আছে, এই লেখাটা নিচে নেমে যাবে। নিচে নেমে এইখানে এই যে ভিডিওর চিহ্ন থাকবে। আগামীকাল যখন দেখেন যে এরকম ভিডিওর চিহ্ন হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে এটা আপলোড হয়ে গেছে। আপনারা আগামীকাল এই আজকের রেকর্ডিং ভিডিওটা দেখতে পারবেন, এখানেই দেখতে পারবেন, অন্য কোথাও না। আপনাকে এই সফটওয়্যারটা এবং এই যে আজকের রেকর্ডিং ভিডিওটা যারা আমাদের এখানে ভর্তি হয়েছেন শুধুমাত্র তারাই এই সফটওয়্যারের ভিতরে ঢুকে দেখতে পারবেন। হ্যাঁ, যারা এখনো ভর্তি হন নাই তারা কিন্তু এই আজকের রেকর্ডিং ভিডিওটা আগামীকাল দেখতে পারবেন না, শুধু ক্লাসটাই করতে পারবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে সময় দেওয়ার জন্য, আমাদের সাথে থাকার জন্য, সাপোর্ট করার জন্য। আপনারা আমাদের বিষয়ে আবারও বলতেছি ফেসবুকে একটু লেখালেখি করবেন, কারণ এটা আমাদের সবার জন্য একটা সামাজিক দায়িত্ব। আমরা যেন এই বিষয়টা সবাইকে জানাইতে পারি, না জানলে তো হবে না, জানাইতে হবে। তো ধন্যবাদ আপনাদের সবাইকে সাথে থাকার জন্য। আমাদের এখানে অনেক টিচার উপস্থিত আছেন, তারপরে চিফ কোঅর্ডিনেটর স্যার আছেন, যদি ওনারা কথা বলতে চান কথা বলতে পারেন। আমি বিদায় নিচ্ছি। আমি এসে কথা বলবো, এখন একটু থার্ড ইয়ারে কথা বলবো। ধন্যবাদ। যে কারো কোনো কিছু বলার থাকলে বলতে পারেন। আমাদের এখানে কোঅর্ডিনেটর ডাক্তার দেবাশিস স্যার আছেন। কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন প্লিজ। জি বলেন। নমস্কার স্যার, আমি বলতে চাচ্ছিলাম এই যে হোসাইনি স্যার যে বিষয়টা দেখাইলো, আমরা যারা এডমিটেড এরা কি আমার পিছনের যে বর্ষ, যেমন আমি এবারে সেকেন্ড ইয়ারে, আমি প্রথম বর্ষের টিউটোরিয়াল গুলো দেখতে পারবো কিনা?
স্যার আপনি আনমিউট করেন। সরি, হ্যাঁ, যদি আপনি এডমিশন নিয়ে থাকেন তাহলে দেখতে পাবেন। ঠিক আছে স্যার, এটাই আমার প্রশ্ন। আর কারো কি কোনো কিছু জানার আছে? আচ্ছা, আমি একটা প্রশ্ন করি, আপনাদের আজ ক্লাস কেমন লাগলো? জি স্যার, ভালো। আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো লাগলো। হ্যাঁ, আমরা আপনাদের সাথে আছি এবং আপনারাও যদি ইন্টারেস্টের সহিত মানে যারা এডমিশন নেন নাই তাদেরকে বলছি আর কি, যারা ইন্টারেস্ট নিয়ে যদি আপনারা এডমিশন নেন এবং সাথে থাকেন, আশা করি ভালো লাগবে আমাদের ক্লাস এবং উপকৃতও হবেন। এবং আমরা যে উদ্দেশ্য নিয়ে আসলে এই কার্যক্রম শুরু করেছি, আশা করি সেই উদ্দেশ্য আমরা সফল হব, অর্থাৎ আপনারা দক্ষ চিকিৎসক হয়ে বেরোতে পারবেন। স্যার একটি কথা, যে যখন যে ম্যাডাম বা যে স্যার ক্লাস নেবেন, তো তার যদি ভিডিওটা দেখতে পেতাম, যা তাকে দেখতে পেতাম, তাহলে আমাদের মনোযোগটা বেশি থাকতো স্যার। না, ঠিক আছে, এটা আমরা ওইভাবে ইয়ে করব, জি যে জি আসলে সবাই হয়তো প্র্যাকটিস করে, তো আজকে প্রথম দিন ওই এসে জি হয়তো জি মানে গুছিয়ে ইয়ে করতে পারে নাই, এই কারণে হয়তো ভিডিওতে আসে নাই আর কি। আর যারা শিক্ষার্থী আছেন, কারো কি কোনো কিছু প্রশ্ন আছে? প্রগতি আজকে তো হোমি হল হ্যান্ড রেজ করেছেন, কিছু বলতে চাচ্ছেন? জি, রঞ্জিত স্যার বলেন। কারো সম্ভবত কোনো কিছু আর জানার নেই। তো ঠিক আছে, আপনারা নিয়মিত ক্লাসে অংশগ্রহণ করবেন এবং লিঙ্ক গুলা তো ওই যে ফেসবুক পেজে পেয়ে যাবেন, প্রতিদিনের লিঙ্ক। আপনারা সময় মতো ক্লাসে অংশগ্রহণ করেন, আশা করি ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা তো আমাদের এখানে ভর্তি হয়েছেন বা হবেন ওই একটাই উদ্দেশ্য, যে আপনারা যাতে আহ, বেশি কিছু শিখতে পারেন বা ভালোভাবে শিখতে পারেন। তো কাজেই সেই ইন্টারেস্টটা নিয়েই কিন্তু আপনাদেরকে ক্লাসে অংশগ্রহণ করতে হবে এবং যা কিছু প্রশ্ন আসবে মনে, অবশ্যই যে ক্লাস করাবেন, যে শিক্ষক যে ক্লাস করাবেন, শিক্ষককে প্রশ্ন করবেন, তাহলেই জানতে পারবেন। হ্যাঁ, দিবাশী স্যার। হ্যাঁ, বলেন। জি, স্যার আমি এখান থেকে আপনার 2-3 বছর আগে ভর্তি হয়েছিলাম। আমার বাসা হলো সাতক্ষীরা, শ্যামনগর থানা। এখন আমার আপনার শিক্ষাবর্ষ ছিল হলো 20-21। এখন তো আপনার হলো 24 সাল পড়ছে, তো এক্ষেত্রে কি আমি পরীক্ষা দিতে পারবো, না আমাকে আবার নতুন ভর্তি হইতে হবে? মানে আপনি কলেজে ভর্তি হয়েছিলেন? জি জি জি। আচ্ছা, আপনার শিক্ষাবর্ষ কত ছিল? আপনার 20-21 ছিল। 20-21। ভর্তি হয়ে কি আপনি একটাও পরীক্ষা দিয়েছেন ফার্স্ট ইয়ারে বা ইয়েতে? আমি তো টাকা ম্যানেজ করতে পারিনি, এই জন্য আমি একটা পরীক্ষা দিতে পারিনি। আপনার রেজিস্ট্রেশন ক্যান্সেল হওয়ার কথা না, কারণ আসলে 4 বছরের ইয়েতে রেজিস্ট্রেশনের মেয়াদটা থাকে হচ্ছে সম্ভবত 8 বছরের মতো।
তো সেদিক থেকে আপনাকে হচ্ছে যোগাযোগ করতে হবে কলেজের সাথে, এবং কলেজের সাথে যোগাযোগ করলে হয়তো কলেজ ওটা দেখবে, বা এমন যদি হয় যে এখন স্থগিত অবস্থা থাকে তাহলে হয়তো বোর্ড থেকে আবার বোর্ডে যদি কাগজপত্র পাঠিয়ে থাকে সেই ক্ষেত্রে, বা আপনার রেজিস্ট্রেশন নাম্বার যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে হয়তো বোর্ড স্থগিত করে রাখলে সেটা বোর্ডের সাথে আবার কলেজ যোগাযোগ করে ইয়ে করতে পারে হয়তোবা। জি, ওই যে যে বইগুলো দিয়েছিল ওটা আমার ইসে আছে আর কি, সংগ্রহে আছে, তো ওই বই থেকে তো আমি পড়তে পারি। কারিকুলাম কি চেঞ্জ হয়? কারিকুলাম এখনো একই কারিকুলামই আছে, 20-21 সেশন তো এখন একই কারিকুলামই আছে। আর আরেকটা বিষয় হলো, এই যে আমরা যে কারিকুলামটা এখানে তাহলে তো ফলো এটা আমি করতেছি স্টাডি ওটা করতে কিন্তু পারি। স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এই কারিকুলামটা কিন্তু আমরা যে কারিকুলামটা ওই ইয়ের জাতীয় কারিকুলামটাই আমরা কিন্তু ফলো করতেছি এখানে, মানে কোনো কিছু কিন্তু বাদ যাবে না। মানে আমার যে ওই যে মেডিকেলে যে আছে বই আছে ওই অনুযায়ী আর কি। হ্যাঁ, মানে মেডিকেল কলেজে যে কারিকুলামটা পড়ানো হয় আমরা কিন্তু ওই সেম কারিকুলামেই আমরা কিন্তু ইয়ে করতেছি, এখানে পড়াচ্ছি। জি। আচ্ছা, ঠিক আছে স্যার, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। তো ম্যাডাম, কারো যদি প্রশ্ন না থাকে তাহলে কি ক্লাস তো মনে হয় এখানে সমাপ্ত করা যায় নাকি? সরি স্যার, আমি একটা ফোনে ছিলাম, আমার কথা না, শেষ বলছি কথাটা যে শুনতে পারি নাই। যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে তো হ্যাঁ ক্লাস হ্যাঁ, সমাপ্ত করা অবভিয়াসলি। যায়। আহ, হ্যাঁ হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, আর তো আজকে যেহেতু আসলে মেডিকার প্রারম্ভিক আলোচনা, আজকে হয়তো অনেকেরই ভালো নাও লাগতে পারে। আসলে ক্লাস শুরু তো হবে নেক্সট ক্লাস থেকে। হ্যাঁ, হ্যাঁ, আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ প্রত্যেকটা রেমেডিকে হৃদয়ঙ্গম করার জন্য। আর সব থেকে বড় যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনাদের সহযোগিতা। আপনারা যদি আমাকে সহযোগিতা না করেন তাহলে কিন্তু আমি আপনাদেরকে সর্বোচ্চটা দিতে পারবো না। এর জন্য সহযোগিতাটার প্রথম এবং প্রধান ধাপ হচ্ছে আপনাদের অবশ্যই জয়েন করতে হবে প্রত্যেকটা ক্লাসে। কারণ অডিয়েন্স যদি পূর্ণ না থাকে তাহলে কিন্তু বক্তা তার কথার খেয়ে হারিয়ে ফেলে। এই জন্য আমি আহ্বান করব আপনারা প্রত্যেকটা ক্লাসে জয়েন করবেন, ইনশাল্লাহ কিছু নিয়ে যেতে পারবেন। কারণ দেখেন, এক সময় আমরা কিন্তু অনেক কষ্ট করে ম্যাথমেটিক্যাল জ্ঞান আরোহণ করেছি। আমরা ক্লাসে কলেজে গিয়েছিলাম, সেখানে আমাদের রীতিমতো ক্লাস হয়নি। আমরা স্যারের পিছনে থেকে থেকে স্টিল নাও এখনো কিন্তু যারা বিজ্ঞ স্যার আছে তাদের পিছনে থেকে থেকে কিন্তু আমরা একটা লক্ষণ জানতে চাই যে স্যার এই লক্ষণের ভিত্তিতে কি। অথচ এটা কিন্তু একদম ইউনিক ব্যাপার যে অনলাইন আসার কারণে কিন্তু এই বিষয়গুলো আপনারা ঘরে বসে থেকে পারতেছেন। এই যে একটা শীতের রাত্রিতে দেখেন, এখানে কিন্তু অনেকে আপনারা নিশ্চয়ই কাঁথা কম্বল সোয়েটার পরে কিন্তু আপনারা এই ক্লাসগুলো অংশগ্রহণ করতে পারছেন। অথচ যদি এরকম বলা হইতো যে শীতের মধ্যে আপনারা সুদূর পর্যন্ত ক্লাস মানে কলেজে গিয়ে এই শিক্ষাটা নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনাদের ভিতরে অবহেলা থাকার কথা স্বাভাবিক, কারণ শীতের মধ্যে পারতেন না। এতটা সুযোগ দেওয়ার পরেও যদি আপনারা সঠিক টাইমে ক্লাসে অংশগ্রহণ না করেন তাহলে আমি মনে করবো আসলে মানে এটা আসলে কি বলবো, এটা আমাদের হোমিওপ্যাথির ব্যর্থতা। এখানে তো আর কিছু বলার নাই। এই জন্য আমি আহ্বান করবো যে আপনারা সবাই অংশগ্রহণ করবেন। আর ক্লাস শেষে যার যে প্রয়োজন আপনারা বলবেন। শুধু তাই না, আমার নাম্বার যেহেতু আপনাদেরকে দিয়ে দিয়েছি, যে কোনো প্রয়োজনে আমাকে আপনারা পাশে পাবেন ইনশাল্লাহ। ফোন দিবেন, আমি চেষ্টা করবো আপনাদের সকল প্রয়োজনে ইনশাল্লাহ সমাধান দিতে। তো আজকের মতো এখানেই। নেক্সট ক্লাস আছে আমাদের ডক্টর আব্দুল আলিম স্যারের। আমরা সেই ক্লাসটাতে জয়েন করি এবং শিখি নতুন কিছু। জি, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। আমারও একই কথা, আপনারা সবাই মানে ইন্টারেস্ট নিয়েই প্রতিদিন ক্লাসে অংশগ্রহণ করেন। আশা করি ভালো কিছু শিখতে পারবেন এবং দক্ষ ডাক্তার হয়ে বেরোতে পারবেন। ধন্যবাদ।